যায় না তো মা আইতে আর যায় আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সব জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু কমেন্টস করো তো, যেহেতু আজকে আমার এখানে মানে আমাদের যারা মডারেটর তারা নাই। সো তোমরা একটু দেখো যে আমাদের এখানে কোনো জায়গা দেখতে মানে কোনো পাশে দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। হ্যাঁ, একটু কমেন্টস করো, তারপরে আমরা ক্লাস শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে ক্লাসটা নিব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের অর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ পার্ট। অর্থাৎ আমরা যে আজকে যে ক্লাসটা নিব এরপরে আমরা আশা করি ইনশাআল্লাহ এখান থেকে আমাদের সৃজনশীলের গ নাম্বার অথবা ঘ নাম্বারে একটা প্রশ্ন এখান থেকে থাকবে। বুঝা গেছে? মাত্র 4টা টপিক পড়লে এখান থেকে মানে 4টা রিয়াকশন পড়লে এই রিয়াকশন থেকে একটা রিয়াকশন মেকানিজম থাকবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য মনোযোগ দিয়ে শুনবা। মানে একটা যদি পারো তুমি বাকিগুলো পারবা। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমাদের মনে আছে জৈব রাসায়নিক বিক্রিয়ার মেকানিজম জানার জন্য সাবস্ট্রেট অণু, তাকে ভাঙার প্রক্রিয়া এবং তাকে ভাঙলে কি কি পাওয়া যাবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা অ্যাটাকিং রিয়েজেন্ট, এই রিয়েজেন্টের কে ভাঙলে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এবং অ্যাটাকিং রিয়েজেন্টগুলো কি রকম হতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বড় করে হেডিং দাও, লেখো আক্রমণকারী বিকারক। শিক্ষার্থীবৃন্দ, আমাদের জৈব রাসায়নিক বিক্রিয়ার যে অ্যাটাকিং রিয়েজেন্ট আছে এই রিয়েজেন্টগুলোর প্রকৃতির উপর ডিপেন্ড করে আমরা এদেরকে দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। একটাকে বলে আমরা ইলেকট্রোফাইল আর একটাকে বলেছে নিউক্লিওফাইল। দ্যাট ইজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো প্রথমে লেখো 1 নাম্বার ইলেকট্রোফাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টপিকটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কথাটা আসছে ইলেকট্রো এবং ফাইল থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ইলেকট্রো কথাটা আসছে ইলেকট্রো এবং ফাইল, ফাইল কথাটা আসছে ফিলিক থেকে। ফিলিক মানে হচ্ছে আকর্ষী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি তাহলে বলতে পারবো যে ইলেকট্রনের প্রতি যাদের আকর্ষণ আছে তাদেরকে আমরা ইলেকট্রোফাইল বলবো? এবার একটু চিন্তা করো, ইলেকট্রনের প্রতি কাদের আকর্ষণ আছে? যারা পজিটিভ চার্জ যুক্ত অথবা পজিটিভ চার্জ না বাট ইলেকট্রন ঘাটতি, তাদের কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে। তাহলে আমরা কি বলতে পারি, যে সমস্ত প্রজাতির ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে তাদেরকে ইলেকট্রোফাইল বলা হয়। তো একটু ডেফিনেশন লেখো। যেসব প্রজাতির ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে, যেসব প্রজাতির ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে তাদেরকে ইলেকট্রোফাইল বলা হয়। ফার্স্ট লেখো, যেসব প্রজাতির ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে, তাদেরকে ইলেকট্রোফাইল বলা হয়। হয়েছে লেখা? লেখো, এরা দুই প্রকার। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো, ধনাত্মক ইলেকট্রোফাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখো ধনাত্মক ইলেকট্রোফাইল। তার মানে আমরা নাম থেকে ডেফিনিশন দিতে পারবো যে এই প্রজাতিগুলো যারা কিনা ইলেকট্রনের প্রতি আকর্ষণ এবং এরা পজিটিভ চার্জ যুক্ত। তাহলে একটু লেখো, নিচে লেখো, এরা ধনাত্মক চার্জ যুক্ত প্রজাতি। লেখো, এরা ধনাত্মক চার্জ যুক্ত প্রজাতি। হয়েছে লেখা? এরা ধনাত্মক চার্জযুক্ত প্রজাতি, এদেরকে ই প্লাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি কি বলতে পারি, ধনাত্মক চার্জযুক্ত যেসব প্রজাতি ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে তাদেরকে ধনাত্মক ইলেকট্রোফাইল বলা হয়। অত লিখে দিলাম না, সংক্ষেপে লিখলাম যে এরা ধনাত্মক চার্জযুক্ত হয় এবং এদেরকে ই প্লাস দ্বারা প্রকাশ করা হয়। ই প্লাস আসলো কোত্থেকে? ইলেকট্রোফাইল এই জন্য ই, আর পজিটিভ চার্জযুক্ত এই জন্য প্লাস দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইলগুলোকে ই প্লাস দিয়ে প্রকাশ করব। খুবই সিম্পল বিষয়। অবজেক্টিভে থাকবে নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল, এটা অবজেক্টিভে থাকবে অথবা ছোট প্রশ্ন আসতে পারে, এই জন্য লক্ষ্য করে একটু। তো ই প্লাস সমান সমান হতে পারে, দেখো এইচ প্লাস। তোমরা জানো এইচ প্লাস এর ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, দ্যাট ইজ ইলেকট্রোফাইল। দেখো হাইড্রোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল, দেখছো ইলেকট্রোফাইল। দেখছো নাইট্রোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল, নাইট্রোনিয়াম আয়ন, দেখছো হাইড্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন, দেখছো নাইট্রোসোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল। দেখো এক্স প্লাস ইকুয়াল টু হ্যালোনিয়াম আয়ন, অর্থাৎ এটা হতে পারে Cl প্লাস, Br প্লাস ইত্যাদি ইত্যাদি, I প্লাস। যদি Cl প্লাস লেখো ক্লোরিনিয়াম আয়ন, ব্রোমিনিয়াম আয়ন, আয়োডোনিয়াম আয়ন ইত্যাদি ইত্যাদি। দেখো R প্লাস হতে পারে, R প্লাস ইকুয়াল টু কার্বনিয়াম আয়ন, মিথাইলিয়াম আয়ন, ইথাইলিয়াম আয়ন ইত্যাদি। এগুলো সব ইলেকট্রোফাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রোফাইল কারা বুঝতে পারছো? মানে পজিটিভ চার্জ দেখলে, সংক্ষিপ্ত নিয়ম, পজিটিভ চার্জ দেখলে সেটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী টপিকটা নাম হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। তো প্রশম ইলেকট্রোফাইল কাকে বলবো? এই সমস্ত কেমিক্যাল স্পেসিগুলো, মানে এই সমস্ত রাসায়নিক সত্তাগুলো, এরা সাধারণত পজিটিভ চার্জ হয় না, তবে এদের সমযোজ্যতায় ইলেকট্রন ঘাটতি থাকে। এদের সমযোজ্যতায় সাধারণত 8টা ইলেকট্রন থাকে না, 8টার কম ইলেকট্রন থাকে। তার মানে ইলেকট্রনতে আকর্ষণ কিন্তু পজিটিভ চার্জ না। তা লেখো, যেসব ইলেকট্রোফাইল ধনাত্মক চার্জ যুক্ত না, দেখো যেসব ইলেকট্রোফাইল ধনাত্মক চার্জ যুক্ত না কিন্তু এদের সমযোজ্যতায় ইলেকট্রন ঘাটতি থাকে। লেখো, যেসব প্রজাতি ধনাত্মক চার্জযুক্ত না কিন্তু এদের সমযোজ্যতায় ইলেকট্রন ঘাটতি থাকে, তাদেরকে প্রশম বা নিরপেক্ষ ইলেকট্রোফাইল বলা হয়। তাদেরকে প্রশম বা নিরপেক্ষ ইলেকট্রোফাইল বলা হয়। প্রশম বা নিরপেক্ষ ইলেকট্রোফাইল বলা হয়। লেখা আছে সবার? লেখো, যেমন বোরন ট্রাইফ্লোরাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো বোরন। তার চারিদিকে দেখো আমাদের এরকম ভাবে 3টা ফ্লোরিন আছে, তার মানে 3টা সমযোজী বন্ধন আছে। তাহলে এখানে কেন্দ্রীয় বলে চারিদিকে 6টা ইলেকট্রন আছে। তুমি জানো ইলেকট্রন থাকতে 8টা, কিন্তু ইলেকট্রন আছে 6টা। তার মানে এটা ইলেকট্রন ঘাটতি, কিন্তু ধনাত্মক চার্জযুক্ত না। এই জন্য একে বলছি আমরা চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল। তা দেখেই বুঝতে পারবা এটা ইলেকট্রোফাইল, অ্যাটাকিং এজেন্ট, ইলেকট্রোফাইল রূপে কাজ করবে। দেখছো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তারপর আছে ফেরিক ব্রোমাইড, ফেরিক ব্রোমাইড,
দেখছো ফেরিক ক্লোরাইড, এগুলো সব পজিটিভ চার্জ, চার্জ নিরপেক্ষ আমাদের ইলেকট্রোফাইল। এছাড়া সালফার ট্রাইঅক্সাইড, লক্ষ্য করো একটু, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সব পজিটিভ চার্জ নিরপেক্ষ ইলেকট্রোফাইল। তোমার প্রশ্ন হতে পারে স্যার এটা আবার চার্জ নিরপেক্ষ কিভাবে হলো? সালফার ট্রাইঅক্সাইড, লক্ষ্য করো একটু, এটা খুবই গুরুত্বপূর্ণ। সালফার ট্রাইঅক্সাইড দেখে বোঝা যাচ্ছে না, লক্ষ্য করো একটু, এই হলো সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড, লক্ষ্য করো একটু, হ্যাঁ হাতে লেখা শুরু করো। দেখো সালফার ট্রাইঅক্সাইড, তোমাদের মনে হতে পারে যে স্যার সেন্ট্রাল অ্যাটমের চারিদিকে তো এখানে অনেক ইলেকট্রন আছে, দেখো 12টা ইলেকট্রন আছে, তাহলে আপনি ইলেকট্রন ঘাটতি বলতেছেন কেন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় তোমরা জানো যে বাহ্যিক চেহারা দেখে মানুষের ভিতরে কি আছে এটা কিন্তু বুঝতে পারবে না, তোমাকে ভিতরে প্রবেশ করতে হবে। সিমিলারলি আমরা এখানে বাহ্যিক অবস্থা দেখে বুঝতে পারতেছি না যে এটা ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল, সো আমরা এখানে একটু ভিতরে প্রবেশ করব। তো এই ভিতরে প্রকাশ করার জন্য আমরা এখন যে কাঠামো বা স্ট্রাকচার উপস্থাপন করব এটাকে রেজোন্যান্স কাঠামো বলা হয়। তোমরা জানো কোনো অণুর প্রকৃত ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য যদি একাধিক কাঠামো উপস্থাপন করার প্রয়োজন হয় তখন তাকে আমরা রেজোন্যান্স গঠন বলি। তো আমরা এখন এর রেজোন্যান্স গঠন আমরা এটা একটু লক্ষ্য করব। দেখা শুরু। শিক্ষার্থীবৃন্দ, এই যে চিহ্নটা লিখছি এটাকে রেজোন্যান্স সিম্বল বলা হয়। এখানে অক্সিজেন এই পাই ইলেকট্রন সে নিজের দিকে টেনে নিয়েছে, দেখছো পাই ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়েছে, বিকজ এখানে অক্সিজেনের তড়িৎকান্তকতা বেশি। এই ইলেকট্রন যখন টেনে নেবে তখন এর উপর আংশিক চার্জ সৃষ্টি হবে, তোমরা জানো। আবার এই পাই ইলেকট্রন টেনে নেবে, লক্ষ্য করো এই অবস্থায় কিন্তু 2 4 6 8টা ইলেকট্রন থাকলো এবং এখানে কিন্তু ইলেকট্রন ঘাটতি দেখা দিল, দেখছো এখানে ইলেকট্রন ঘাটতি করে ডেল্টা প্লাস। অর্থাৎ এটা কি বুঝাইতে পারছি আমরা যে এখানে অক্সিজেনের তড়িৎকান্তকতা বেশি, পাই ইলেকট্রন মেঘ সঞ্চরণশীল মানে চলাচল করতে পারে, অক্সিজেনের পাই ইলেকট্রন নিজের দিকে টেনে নিল। তো টেনে নিলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এখানে ডাবল বন্ড থাকলো, এখানে আমাদের অক্সিজেন, এখানে মাইনাস হলো, এখানে হচ্ছে মাইনাস হলো, তখন এটা কিন্তু ডেল্টা প্লাস। সবাই কি বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে আমাদের সালফার ট্রাইঅক্সাইড এখানে পজিটিভ চার্জ দেখা যাচ্ছে না, বাট রেজোন্যান্স কাঠামোর মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রকৃত স্ট্রাকচারের মধ্যে পজিটিভ চার্জ আছে, ইলেকট্রন ঘাটতি আছে। আচ্ছা আর কি হতে পারে লক্ষ্য করো একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটা এই পাই ইলেকট্রন টেনে নিতে পারে, তখন এই ইলেকট্রন এখানে চলে আসবে, তখন রেজোন্যান্স সিম্বলটা হবে, লক্ষ্য করো একটু, দেখো ডেল্টা প্লাস, দেখছো এরকম স্ট্রাকচার হতে পারে। এখানে আরো হবে, আমরা এটা এরকম ভাবে দেখালাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আবার কি হতে পারে, লক্ষ্য করো একটু, এটা এখানে আসতে পারে, তখন আবার এটা এখানে যেতে পারে, ডবল বন্ড, এটা ডবল বন্ড, লক্ষ্য করো একটু, সরি এখানে অক্সিজেন, এখানে হচ্ছে আমাদের অক্সিজেন মাইনাস, তখন এটা ডেল্টা প্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মোটামুটি বোঝাতে পেরেছি যে সালফার ট্রাইঅক্সাইড অণু এটা দেখে মানে বাহ্যিক অবস্থা দেখে বোঝা যাচ্ছে না যে এটা ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল, এবং এখানে ইলেকট্রন ঘাটতি আছে কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। কিন্তু আমরা এই অণুটার প্রকৃত মানে গঠন বা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য একাধিক কাঠামো উপস্থাপন করার প্রয়োজন হয়েছে। এই প্রত্যেকটা কাঠামোকে বলি আমরা শান্ত রেজোন্যান্স গঠন, এবং এর অরিজিনাল কাঠামো হচ্ছে এদের মধ্যবর্তী একটা কাল্পনিক গঠন যেটাকে বলা হয় রেজোন্যান্স হাইব্রিড গঠন। এই হাইব্রিড গঠন হচ্ছে খুব আঁকা খুবই কঠিন ব্যাপার, এই জন্য ডট চিহ্ন ব্যবহার করা হয়, বুঝা গেছে, সব জায়গায় ডট চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ এটাকে এরকম দিয়ে দেখানো হয়। দেখছো এরকম ভাবে হাইব্রিড গঠন, এই হাইব্রিড গঠন থেকে দেখা যাচ্ছে এই তিনটা দাগ দ্বারা বোঝা যাচ্ছে এদের কাল্পনিক, এদের মধ্যবর্তী একটা কাল্পনিক স্ট্রাকচার, এই কাল্পনিক স্ট্রাকচারে দেখো এখানে ডেল্টা প্লাস আছে, তার মানে সালফার ট্রাইঅক্সাইড এটা ইলেকট্রন ঘাটতি বোঝাতে, এর কিন্তু ইলেকট্রনের প্রতি প্রচন্ড একটা আকর্ষণ থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ হয়তো বা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসতে পারে যে সালফার ট্রাইঅক্সাইড একটা ইলেকট্রোফাইল প্রমাণ করো, তখন তোমাকে এই রেজোন্যান্স হাইব্রিড গঠন দিয়ে প্রমাণ করতে হবে যে সালফার ট্রাইঅক্সাইড একটা আমাদের প্রসম ইলেকট্রোফাইল।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী টপিকটার নাম হচ্ছে নিউক্লিওফাইল। নাম শুনে বুঝতে পারতেছো নিউক্লিও কথাটা আসছে নিউক্লিয়াস থেকে, আর ফাইল কথা আসছে ফিলিক থেকে। ফিলিক মানে হচ্ছে আকর্ষী, তাহলে হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী। নিউক্লিও মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস বা কেন্দ্র, আর হচ্ছে ফাইল, ফাইল কথা হচ্ছে ফিলিক থেকে। ফিলিক মানে হচ্ছে আকর্ষী, আকর্ষী। দ্যাট ইজ নিউক্লিওফাইল মানে হচ্ছে কেন্দ্র আকর্ষী, কেন্দ্র আকর্ষী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো কেন্দ্র সাধারণত কি চার্জযুক্ত হয়? পজিটিভ চার্জযুক্ত হয়। তাহলে আমি কি বলতে পারি যে ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন কেন্দ্রের প্রতি যে সমস্ত প্রজাতির আকর্ষণ থাকে তাদেরকে সাধারণত আমরা নিউক্লিওফাইল বলে থাকি। তো ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ কাদের থাকবে? যারা ঋণাত্মক চার্জযুক্ত অথবা ঋণাত্মক চার্জযুক্ত না কিন্তু লন পেয়ার ইলেকট্রন থাকে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের নিউক্লিওফাইলগুলো দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে আমাদের প্রশম নিউক্লিওফাইল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো একটু লেখো দ্রুত। লেখো যেসব প্রজাতি, লেখো যেসব প্রজাতি ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন কেন্দ্রের প্রতি আকর্ষণ থাকে, লেখো যেসব প্রজাতি ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন কেন্দ্রের প্রতি আকর্ষণ থাকে, যেসব প্রজাতি ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন কেন্দ্রের প্রতি আকর্ষণ থাকে, এটা ফার্স্ট লেখো, যেসব প্রজাতি ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন কেন্দ্রের প্রতি আকর্ষণ থাকে। তো কার্বন কেন্দ্র কথাটা কেন আসতেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা জানি যে আমাদের যখন জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো করব তখন সাবস্ট্রেট অণুকে ভেঙে কিন্তু ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রজাতি পাবো। কার্বনিয়াম আয়ন মনে আছে কিনা? এই জন্য আমরা কার্বন কেন্দ্র বোঝাচ্ছি। লেখো তাহলে কি লিখলাম? যেসব প্রজাতি ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন কেন্দ্রের প্রতি আকর্ষণ থাকে তাদেরকে নিউক্লিওফাইল বা কেন্দ্র আকর্ষী বিকারক বলা হয়। তাদেরকে নিউক্লিওফাইল বা কেন্দ্র আকর্ষী বিকারক বলা হয়, কেন্দ্র আকর্ষী বিকারক বলা হয়। সরকি লেখা হয়েছে। লেখো এরা দুই প্রকার, এরা দুই প্রকার। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল। এরা দুই প্রকার। প্রথমটা লেখো ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল। লেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রজাতিগুলো শান্ত নেগেটিভ চার্জযুক্ত। লেখো এরা শান্ত ঋণাত্মক চার্জযুক্ত হয়, লেখো এরা শান্ত ঋণাত্মক চার্জযুক্ত হয় এবং এদেরকে NU- দ্বারা প্রকাশ করা হয়। লেখো এরা শান্ত ঋণাত্মক চার্জযুক্ত হয় এবং এদেরকে NU-। NU কথাটা আসছে থেকে নিউক্লিওফাইল, তার থেকে NU যেহেতু নেগেটিভ চার্জযুক্ত এই জন্য NU- দিয়ে প্রকাশ করছে। সবাই লেখা আছে। লেখো যেমন যেমন আর মাইনাস, দেখছো কার্বন আয়ন গুলো, যত কার্বন আয়ন আছে যেমন মিথাইল কার্বন আয়ন, দেখো ইথাইল কার্বন আয়ন, এগুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল। দেখছো X মাইনাস, যেমন হ্যালাইড আয়ন Cl মাইনাস, Br মাইনাস, ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল। দেখো বাইসালফেট আয়ন ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল, বাইসালফেট আয়ন এটা হলো বাইসালফাইড আয়ন ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল, সায়ানাইড নিউক্লিওফাইল OH মাইনাস ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল। বুঝা গেছে? এরকম যত নেগেটিভ চার্জ আছে তুমি বুঝবা এগুলো সব নিউক্লিওফাইল, ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল। লেখো প্রশম নিউক্লিওফাইল। লেখো প্রশম নিউক্লিওফাইল। বুঝলে লেখা? লেখো এরা লেখো এরা ঋণাত্মক চার্জযুক্ত নয়, লেখো এরা ঋণাত্মক চার্জযুক্ত নয় কিন্তু এদের অণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। লেখো এরা ঋণাত্মক চার্জযুক্ত নয় কিন্তু এদের অণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এরা ঋণাত্মক চার্জযুক্ত নয় কিন্তু এদের অণুতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তো বুঝতে পারতেছো মুক্ত ইলেকট্রন থাকার কারণে আমাদের পজিটিভ চার্জযুক্ত কোনো কিছুকে সেই মুক্ত ইলেকট্রন ডোনেট করতে পারে। বুঝলে লেখা? লেখো এদেরকে এদেরকে NU দ্বারা প্রকাশ করা হয়, এদেরকে NU দ্বারা প্রকাশ করা হয়। খুব ভালো করে খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। NH3 লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অ্যামোনিয়া,
এটা কিন্তু চার্জ নিরপেক্ষ অণু। তাহলে এই চার্জ নিরপেক্ষ অণুটা আমাদের কি পশম ইলেকট্রোফাইল নাকি আসলে নিউক্লিওফাইল? তো লক্ষ্য করো একটু, এখানে নাইট্রোজেনে কিন্তু লন পেয়ার ইলেকট্রন আছে। এই লন পেয়ার ইলেকট্রন থাকলে এ কিন্তু ধনাত্মক চার্জযুক্ত কোনো কিছুকে সেই ইলেকট্রন দান করতে চায়। যেমন তুমি জানো H+ কে কিন্তু ইলেকট্রন দান করতে চায়, মানে পজিটিভ চার্জের প্রতি এর আকর্ষণ আছে। এই জন্য যেহেতু চার্জবিহীন এবং মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন দান করতে পারে কেন্দ্র অথবা পজিটিভ চার্জকে দান করতে পারে, এই জন্য এদেরকে আমরা নিউক্লিওফাইল বলতেছি এবং নিরপেক্ষ আমাদের নিউক্লিওফাইল। যেমন লক্ষ্য করো H2O এটাও কিন্তু আমাদের নিউক্লিওফাইল। দেখো অ্যালকোহল এটাও কিন্তু আমাদের নিউক্লিওফাইল। দেখছো অ্যালকোহল, তারপর সে প্রতিস্থাপিত অ্যামিন RNH2 নিউক্লিওফাইল। এছাড়াও দেখো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, দেখছো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটাকে গ্রিগনাট বিকারক বলা হয়, প্রায় এসে থাকে যে নিচের কোনটি নিউক্লিওফাইল, এটা কিন্তু অনেকেই বুঝতে পারবে না। এটা হলো গ্রিগনাট বিকারক, অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিগনাট বিকারক, এটা কিন্তু আমাদের নিউক্লিওফাইল, একটু মনে রাখবা। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড ইকুয়াল টু হতে পারে দেখো CH3 ম্যাগনেসিয়াম আয়োডাইড, অর্থাৎ মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। দেখছো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এটা কিন্তু আমাদের নিউক্লিওফাইল। এখানে যে RNH2 লিখছি এটা সমান সমান হতে পারে দেখো CH3NH2, অর্থাৎ এরকম উদাহরণও থাকে প্রায়। তুমি জানো এখানে আমাদের অ্যামিনো মিথেন বা মিথাইল অ্যামিন, এটা হচ্ছে আমাদের মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এগুলো গ্রিগনাট বিকারক, এগুলো সব কিন্তু নিউক্লিওফাইল। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো নিউক্লিওফাইল। এটা ছিল আমাদের জৈব রাসায়নিক বিক্রিয়ার মেকানিজম বোঝানোর জন্য আমাদের কথাবার্তা, খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারো কোনো কোশ্চেন আছে কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আসছে কিনা? যাই হোক, তাহলে আমরা মোটামুটি আমাদের ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এবং আমাদের যে অ্যাটাকিং রিয়েজেন্ট, কার্বনিয়াম আয়ন, ফ্রি র্যাডিক্যাল, কার্বেনয়েড, এই সমস্ত বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। আজকে আমরা আমাদের এগুলো আলোচনার বিষয় ছিল হচ্ছে মেকানিজম পড়ানো। আজকে আমরা সেই মেকানিজমগুলো পড়াবো। এখানে আমি যদি 4টা রিয়াকশন সলভ করি তাহলে পৃথিবীর অধিকাংশ আমাদের বেনজিনের রিয়াকশনগুলো তোমরা পারবা এবং মানে বেনজিনের যে প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম এগুলো পারবা, এবং এখান থেকে অবশ্যই আমরা ইনশাআল্লাহ আশা করি আমাদের বাদবে পরীক্ষায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের টপিকটা হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিয়াকশন অফ বেনজিন, অর্থাৎ বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আমরা এখানে আলোচনা করব। তোমাদের মনে আছে যে বেনজিন সাধারণত এমন কোনো বিক্রিয়া দিতে চাবে না যেন বেনজিনের সেই তোমার পাই ইলেকট্রনের সঞ্চরণশীলতা নষ্ট হয়, এই জন্য বেনজিন এমন কোনো বিক্রিয়া দিতে চায় না। আর আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম বা আগের ক্লাসে পড়িয়েছিলাম যে অ্যাডিশন রিয়াকশন যদি হয়, সংযোজন বিক্রিয়া যদি হয়, তাহলে বেনজিনের পাই ইলেকট্রন কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ সঞ্চরণশীলতা নষ্ট হবে। এই কারণে বেনজিন সাধারণত সংযোজন বিক্রিয়ার পরিবর্তে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটা আমরা 2-3 ক্লাস আগে কিন্তু আলোচনা করছি। তো এই জন্য আমরা দেখো এখানে লিখছি বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া, যা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। অনেক রকমের প্রতিস্থাপন বিক্রিয়া আছে। প্রতিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে অধিক সক্রিয় মৌল দ্বারা কম সক্রিয় মৌল প্রতিস্থাপিত করে নিজে তার স্থান দখল করবে, এটাকে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলা হয়। বেনজিনের এই প্রতিস্থাপন বিক্রিয়া অনেক রকমের হতে পারে, দ্যাট ইজ হ্যালোজেনেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, ফিডেলক্রাফট বিক্রিয়া। ফিডেলক্রাফট আবার ভিন্ন রকমের হতে পারে, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, এরকম অসংখ্য বিক্রিয়া হতে পারে। তো আমরা এই সমস্ত বিক্রিয়াগুলো নিয়ে এখন সলভ করব। তো তোমরা লেখো বেনজিনের হ্যালোজেনেশন, বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া। তো তোমরা বুঝতেই পারতেছো নাম শুনে যে হ্যালোজেন দ্বারা বেনজিনের হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় তখন তার হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। তো এই বিক্রিয়া করার জন্য তোমরা জানো এখানে আমাদের ক্যাটালিস্ট ব্যবহার করতে হবে। এটাকে সাধারণত হ্যালোজেন বাহক বলা হয়, আর হ্যালোজেন বাহকগুলো সাধারণত লুইস অ্যাসিড হয়। মানে দেখবে হ্যালোজেন বাহকগুলো সাধারণত লুইস অ্যাসিড হয়, কথা একটু মনে রাখতে হবে। আর আমরা লুইস অ্যাসিড, লুইস বেস কি, এগুলো কিন্তু আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মধ্যে পড়ে আসছি। তো লেখো লেখো হ্যালোজেন বাহক, লেখো হ্যালোজেন বাহক যেমন লুইস অ্যাসিড, লেখো হ্যালোজেন বাহক
যেমন লুইস অ্যাসিড, ব্র্যাকেটে লেখো, দেখছো হ্যালোজেন বাহক যেমন লুইস অ্যাসিড, ব্র্যাকেটে লেখো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লেখো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কমা দিয়ে লেখো ফেরিক ক্লোরাইড, কমা ফেরিক ব্রোমাইড, বুঝছে লেখা আয়রন, এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের দেখছো এগুলো সব হচ্ছে আমাদের কিন্তু হ্যালোজেন বাহক, মনে থাকবে আয়রন, বুঝছে। লেখো ইত্যাদির উপস্থিতিতে বেনজিনের হাইড্রোজেন, লেখো বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে তখন তাকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলা হয়। বুঝছে লেখা? দেখছো হ্যালোজেন বাহক যেমন লুইস অ্যাসিড, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরিক ব্রোমাইড, আয়রন ইত্যাদির উপস্থিতিতে বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে তখন তাকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলা হয়। এটা ফার্স্ট লেখো, হ্যালোজেনেশন বিক্রিয়া বলা হয়। এবার লেখো যেমন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় বেনজিনের হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলে তখন তাকে ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয়। বুঝছে লেখা? যেমন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলে তখন তাকে ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে হ্যালোজেনেশন বিক্রিয়ার কথা বলতেছি। হ্যালোজেনেশন বিক্রিয়া কিন্তু আবার বিভিন্ন রকমের হতে পারে। যদি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তার হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া, যদি ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তার হচ্ছে ব্রোমিনেশন বিক্রিয়া, যদি আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তার হচ্ছে আয়োডিনেশন বিক্রিয়া। এই জন্য আমরা এখানে ক্লোরিনেশন বিক্রিয়াটা একটু দেখাই। লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ টপিক, ভালো করে বুঝবা। এগুলো আমাদের ক্লোরিনেশন বিক্রিয়া, এগুলো আমাদের বেনজিন স্ট্রাকচার। তো এই বেনজিনের মধ্যে আমরা ক্লোরিন চালনা করছি, আর এখানে আমাদের একটা ক্যাটালিস্ট ব্যবহার করতে হবে, এটা হচ্ছে হ্যালোজেন বাহক। আর এই হ্যালোজেন বাহকটা হচ্ছে একটা লুইস অ্যাসিড, যেমন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখছো? তো বেনজিনের প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু এরকম একটা হাইড্রোজেন আছে। এই যে ক্লোরিন দেখছো, এই ক্লোরিনটাকে কিন্তু এরকম ভেঙে লেখা যায়। দেখছো? এই ক্লোরিনটাকে ভেঙে লেখা যায়। তো এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে ক্লোরিন যখন বিক্রিয়া করলাম, বেনজিনের এই হাইড্রোজেন পরমাণু আমাদের এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো এবং ক্লোরিন তার জায়গা দখল করলো। এবং এই অবস্থায় ক্লোরিন যখন এই বেনজিনের এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে যুক্ত হলো, তখন যে প্রোডাক্টটা তৈরি করলো সেই প্রোডাক্টটাকে আমরা বলতেছি আমাদের হ্যালো বেনজিন, দ্যাট মিন্স ক্লোরোবেনজিন। তাহলে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এই জন্য আমরা কাছে ক্লোরিনেশন বিক্রিয়া, যেহেতু ক্লোরিন একটা হ্যালোজেন এই জন্য আমরা কাছে হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে বেনজিনের সাথে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অবস্থায় ক্লোরিন বিক্রিয়া করলে ক্লোরোবেনজিন তৈরি হয়, প্লাস হচ্ছে HCl অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। মনে থাকে জানো, এখানে যদি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড না তৈরি হয় তাহলে কিন্তু অন্য যৌগ তৈরি হবে, গ্যামাক্সিন তৈরি হবে, অর্থাৎ আমাদের একটা জার্মেসাইড যৌগ, অর্থাৎ জীবাণুনাশক একটা যৌগ তৈরি হবে, নাম হচ্ছে গ্যামাক্সিন। তাহলে এখানে ডিপেন্ড করতেছে অর্থাৎ এই বিক্রিয়াটা আমাদের অ্যাডিশন রিঅ্যাকশন হবে নাকি আমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, ডিপেন্ড করতেছে কিন্তু আমাদের ক্যাটালিস্টের উপর। অর্থাৎ হ্যালোজেন বাহক যদি না থাকে তাহলে সরাসরি বেনজিন নিউক্লিয়াসকে আঘাত করবে হ্যালোজেন। আর যদি হ্যালোজেন বাহক যদি থাকে তাহলে হ্যালোজেন কিন্তু বেনজিন নিউক্লিয়াস পর্যন্ত পৌঁছাবে না, তার আগে শান্ত আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। বিষয়গুলো একটু মনে রাখতে হবে। এখন আলোচনার বিষয় ওটা না, আলোচনার বিষয়টা হচ্ছে এই যে বিক্রিয়াটা লিখছি, এই বিক্রিয়ার মেকানিজম বের করতে হবে, অর্থাৎ ক্রিয়া কৌশল বের করতে হবে। তো লেখো বিক্রিয়ার ক্রিয়া কৌশল, লেখো এখানে বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল।
তিনটে স্টেপে ঘটবে। প্রথম স্টেপের নাম হচ্ছে ইনিশিয়েশন, সূচনাকারী ধাপ, তারপরের ধাপের নাম হচ্ছে প্রোপাগেশন, বিস্তারণ ধাপ, এবং তারপরের ধাপটা হচ্ছে টার্মিনেশন। অর্থাৎ জৈব রাসায়নিক বিক্রিয়া সাধারণত তিনটে স্টেপে ঘটে। প্রথম ধাপটার নাম হচ্ছে ইনিশিয়েশন মানে সূচনাকারী, পরের ধাপটা হচ্ছে আমাদের প্রোপাগেশন মানে বিস্তারণ ধাপ, এবং পরের ধাপটা হচ্ছে টার্মিনেশন মানে সমাপ্তি ধাপ। এই মেকানিজমের মাধ্যমে আমরা সাধারণত তিনটে স্টেপে এই রিঅ্যাকশনগুলোর মেকানিজম দেখাবো। লেখছো মেকানিজম বা ক্রিয়া কৌশল, একটু ফার্স্ট লেখো। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো। এটা হলো ফার্স্ট স্টেপ। এই স্টেপে আমাদের এই যে লুইস অ্যাসিড দেখছো আর এই যে অ্যাটাকিং রিয়েজেন্ট, এটা হলো সাবস্ট্রেট অণু। আমরা আগে ক্লাসে পড়িয়েছি কার্বন গঠিত মূল জৈব অণু, এটা হচ্ছে সাবস্ট্রেট অণু, এটা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট, এটা হচ্ছে আমাদের সেই ক্যাটালিস্ট লুইস অ্যাসিড মানে হ্যালোজেন বাহক। এই বিক্রিয়া করার জন্য এই হ্যালোজেনের বাহক রূপে এটা কাজ করবে। তো এই হ্যালোজেন বাহক এবং অ্যাটাকিং রিয়েজেন্টের মিথস্ক্রিয়ার ফলে মানে বিক্রিয়ার মাধ্যমে এখান থেকে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হবে। তাহলে ফার্স্ট স্টেপ হলো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল উৎপাদন। রোমান সংখ্যা 1 নাম্বার দিয়ে লেখো। লেখো এই ধাপে লুইস অ্যাসিডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় Cl2 এর বিক্রিয়ায়, লেখো এই ধাপে লুইস অ্যাসিডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল উৎপন্ন হবে। ক্লোরিনের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল উৎপন্ন হবে। এই ধাপে লুইস অ্যাসিডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এখানে ব্রোমিনেশন বলে তাহলে লিখবা ব্রোমিনের বিক্রিয়ায়, তখন এখানে লিখবা ফেরিক ব্রোমাইড। বুঝা গেছে? সবাইকে লেখা হয়েছে? তো একটু খেয়াল করো কিভাবে এটা হবে। তাহলে ফার্স্ট স্টেপ, এই স্টেপে এই হলো আমাদের ক্লোরিন, তার সাথে আমাদের অনদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার বিক্রিয়া হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা তোমাদেরকে পড়িয়েছি এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু ইলেকট্রন ঘাটতি প্রজাতি। এই অ্যালুমিনিয়ামের চারিদিকে কিন্তু 6টা ইলেকট্রন আছে। তাহলে এ সব সময় চাইবে যেভাবে হোক ইলেকট্রন পাওয়ার। এই জন্য এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কারণে এই যে ক্লোরিন অণু অর্থাৎ Cl বন্ড Cl, এখানে কিন্তু অ্যাসাইমেট্রিক ব্রেকিং হবে, অর্থাৎ বিষম ভাঙন ঘটবে। অর্থাৎ এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই ক্লোরিনের, দেখো এই ক্লোরিনের বন্ধনের এই সিগমা ইলেকট্রন জোড় সহ ভেঙে এখানে গ্রহণ করবে। তো যদি গ্রহণ করে তাহলে দেখো এখানে এই ক্লোরিনটা ইলেকট্রন থেকে বঞ্চিত হলো। এই ক্লোরিন যদি ইলেকট্রন থেকে বঞ্চিত হয় তাহলে এটা হচ্ছে প্লাস, এই প্লাস এটাই হলো ইলেকট্রোফাইল। আর এই Cl মাইনাস যদি এখানে যুক্ত হয় তাহলে উৎপন্ন হয় AlCl4 মাইনাস। তাহলে আমি কি বলতে পারি এটা হলো আমাদের সেই নিউক্লিওফাইল আর এটা হলো আমাদের সেই ইলেকট্রোফাইল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টা বুঝতে পারছো যে এখানে ক্লোরিন অণুর সাথে লুইস অ্যাসিডের যে বিক্রিয়া হলো, এই লুইস অ্যাসিডের বিক্রিয়ায় কিভাবে আমাদের এখানে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হলো। একটু আগে কিন্তু তোমাদের বলছি আমরা যে ধনাত্মক চার্জযুক্ত প্রজাতি, এই প্রজাতিটাকে আমরা ইলেকট্রোফাইল বলি, আর ঋণাত্মক চার্জযুক্ত প্রজাতি এটাকে আমরা নিউক্লিওফাইল বলি। তাহলে ফার্স্ট স্টেপ ইনিশিয়েশন বা সূচনাকারী ধাপটা কি বোঝা গেছে যে কিভাবে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হয়। তো এই স্টেপ যদি বোঝো তাহলে এখানে যত রিঅ্যাকশন দেওয়া হোক না কেন তার ফার্স্ট স্টেপ কিন্তু এরকম হবে। দেখো সেকেন্ড স্টেপ, দ্বিতীয় ধাপ, সেকেন্ড স্টেপ বা দ্বিতীয় ধাপ। এই ধাপে কি ঘটনা ঘটবে? এই ধাপে আমাদের প্রোপাগেশন মানে বিস্তারণ হবে, বিক্রিয়াটা বিস্তারণ হবে। অর্থাৎ এই ধাপে এই যে ইলেকট্রোফাইল দেখছো, এই ইলেকট্রোফাইল অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে? সেখানে অ্যাটাক করবে যেখানে ইলেকট্রনের সোর্স আছে। তো তুমি জানো বেনজিন বলয় ইলেকট্রনের সোর্স রূপে কাজ করে। আমরা তোমাদের পড়িয়েছি যে বেনজিন বলয়ের চারিদিকে কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন মেঘের বলয় ঘুরতে থাকে। এই জন্য বেনজিন বলয় কিন্তু ইলেকট্রনের উৎস, এই কথাটা মনে রাখতে হবে। এই জন্য ইলেকট্রোফাইল এবার এই সাবস্ট্রেট অণু অর্থাৎ বেনজিন বলয়কে অ্যাটাক করবে। তো বেনজিন বলয়কে অ্যাটাক করার পর এখানে সিগমা কমপ্লেক্স অথবা কার্বনিয়াম আয়ন তৈরি হবে। বুঝা গেছে? রেজোন্যান্সের মাধ্যমে। তো আমরা রেজোন্যান্স কাঠামো দেখাবো এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের বইতে যে একটা কাঠামো আছে সেই কাঠামোটা দেখাবো। বুঝা গেছে? তো বইয়ের মতো এই কাঠামো স্ট্রাকচার তুমি বুঝবা না, এই জন্য আমি রেজোন্যান্স কাঠামো দেখালে তুমি এই কাঠামোটা বুঝতে পারবা। তো এবার লেখো একটু তাহলে দ্বিতীয় ধাপ। লেখো ইলেকট্রোফাইল কর্তৃক বেনজিন চক্রে আক্রমণ। ইলেকট্রোফাইল কর্তৃক বেনজিন চক্রে আক্রমণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই সিম্পল বিষয়। কিন্তু এর চেয়ে কঠিন রিঅ্যাকশন মেকানিজম আছে। আমরা তো সহজ মেকানিজম দিয়ে শুরু করলাম অধ্যায়টা। লেখো ইলেকট্রোফাইল কর্তৃক বেনজিন চক্রে আক্রমণ। ইলেকট্রোফাইল কর্তৃক বেনজিন চক্রে আক্রমণ এবং সিগমা কমপ্লেক্স গঠন। সিগমা, এই যেরকম লিখবা, সিগমা কমপ্লেক্স গঠন, ব্র্যাকেট লেখো কার্বনিয়াম আয়ন, ব্র্যাকেট লেখো কার্বনিয়াম আয়ন। সিগমা কমপ্লেক্স গঠন, ব্র্যাকেট লেখো কার্বনিয়াম আয়ন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনে যাওয়ার জায়গা থাকে এই জন্য ছোট ছোট করে লেখো। তো লক্ষ্য করে একটু, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করো।
খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এই হলো বেনজিন স্ট্রাকচার, আমরা গাঠনিক সংখ্যা দিয়ে লিখছি। আমরা এখন গাঠনিক সংখ্যা দিয়ে লিখছি, পরীক্ষার সময় এক লাইনে লিখতে পারো তুমি। তো দেখো এই হলো বেনজিন বলয়, যেখানে পাই ইলেকট্রন ব্যাংকগুলো আমাদের ঘূর্ণায়মান, যা কর্তৃক ইলেকট্রোফাইল আকৃষ্ট হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো সেই ইলেকট্রোফাইল আর এই হলো সেই ইলেকট্রন উৎস বেনজিন বলয়। দেখছো, তাহলে এ এর নিকটে আসবে, আসার পর এখানে যুক্ত হবে। তাহলে এ যদি এখানে যুক্ত হতে হয় তাহলে একটা অবশ্যই বন্ধন লাগবে। সেই বন্ধনটা কই? এই যে পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রন এখানে এসে বন্ধন তৈরি করবে। এই পাই ইলেকট্রন এটা এসে এখানে বন্ধন তৈরি করবে। তাহলে কি ঘটনা ঘটে একটু লক্ষ্য করো একটু। তাহলে দেখো এখানে হাইড্রোজেন ছিল, আর এই পাই বন্ধনটা এখানে এসে আমাদের এই ক্লোরিনিয়াম আয়ন, যা কিনা ইলেকট্রোফাইল, এর সাথে যুক্ত হলো। দেখছো, ক্লোরিনিয়াম আয়নের সাথে বন্ধন তৈরি করলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন আছে, আর এখান থেকে পাই ইলেকট্রন চলে গেছে। তাহলে আমি কি বলতে পারি যে এখানে এই কার্বনটা ইলেকট্রন ঘাটতি দেখা দিচ্ছে। তাহলে বলতো ধনাত্মক চার্জযুক্ত কার্বন কেন্দ্রকে কার্বনিয়াম আয়ন বলা হয়। তাহলে আমি কি বলতে পারি এই হলো সেই কার্বনিয়াম আয়ন। এই যে সেই কার্বনিয়াম আয়ন, ধনাত্মক চার্জযুক্ত কার্বন কেন্দ্র, কার্বনিয়াম আয়ন। তাহলে ইলেকট্রোফাইল কর্তৃক বেনজিন চক্রে আক্রমণ এবং কার্বনিয়াম আয়ন উৎপন্ন। দেখো কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে, কিন্তু এই যে কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে এটা কিন্তু রেজোন্যান্স ঘটতে থাকে। কেন? কারণ বেনজিন চক্রের মধ্যে ইলেকট্রন ঘাটতি এটা কিন্তু বেনজিন চক্র সহ্য করবে না। তো এই ধনাত্মক চার্জ প্রশমিত করার জন্য পাই ইলেকট্রনগুলো ঘুরে ঘুরে তার নিকটে যাবে। এটাকে আমাদের প্রকৃত স্ট্রাকচার আঁকানো সম্ভব না। এই জন্য আমরা এখন রেজোন্যান্স গঠন দেখাচ্ছি, এরপরে রেজোন্যান্স হাইব্রিড গঠনটা দেখাবো। তো দেখো এই পজিটিভ চার্জ প্রশমিত করার জন্য এই পাই ইলেকট্রন জোড় এখানে চলে আসবে। দেখছো, এই পাই বন্ধন ঘুরে এই দুটো কার্বনের মাঝখানে আসবে। তো যেহেতু এটা রেজোন্যান্স গঠন বা অনুরণন গঠন, এই জন্য তুমি জানো এখানে রেজোন্যান্স সিম্বল ব্যবহার করতে হবে। নরমাল তীর চিহ্ন ব্যবহার করা যাবে না, এটাকে রেজোন্যান্স সিম্বল বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, ছোট করে লেখো, নালে এখানে ধরবে না। এই ইলেকট্রন জোড়, এই পাই বন্ধনটা এখানে আসলো, তাহলে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড ছিল, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাই বন্ধন যদি এই দুটো কার্বনের মাঝখানে চলে আসে তখন এই কার্বনটা পজিটিভ চার্জ হয়। লক্ষ্য করছো? পজিটিভ চার্জ, লক্ষ্য করো একটু। এবার এই পজিটিভ চার্জ প্রশমিত করার জন্য তখন এই পাই ইলেকট্রন মেঘ এখানে চলে আসবে। লক্ষ্য করো একটু। তো এখানে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনটা এখানে চলে আসছে, তাহলে এখানে দ্বিবন্ধন, এখানে হাইড্রোজেন, এখানে আছে আমাদের ক্লোরিন, তখন এই কার্বনটা পজিটিভ চার্জ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, সীমাবদ্ধ পাই ইলেকট্রনের সঞ্চরণশীলতা চলে আসছে, অর্থাৎ এবার কিন্তু এই পাই ইলেকট্রন আর ঘোরাঘুরি করতে পারবে না। তাহলে আমি বলতে পারি পাই ইলেকট্রনের সঞ্চরণশীলতা এখান থেকে এখান পর্যন্ত। দেখছো, তাহলে আসলে আমাদের এই কার্বনিয়াম আয়নের প্রকৃত স্ট্রাকচার কোনটা, এই কার্বনিয়াম আয়নের নেচার ব্যাখ্যা করার জন্য এর প্রকৃত যে স্ট্রাকচার তার কাছাকাছি একটা স্ট্রাকচার তোমাকে দিতে হবে। তার মানে এদের মধ্যবর্তী একটা কাল্পনিক গঠন, যেটাকে আমরা হাইব্রিড গঠন বলতেছি বা রেজোন্যান্স সংকর গঠন বলতেছি। এই সংকর গঠন বোঝার জন্য এখানে যেহেতু জায়গা নাই, তুমি যদি জায়গা থাকে তাহলে তুমি জানো এরকম তিনটা দাগ দিতে হবে। এই তিনটা দাগ দেওয়ার উদ্দেশ্য হলো এটা হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড গঠন। রেজোন্যান্স হাইব্রিড গঠন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো ইলেকট্রন যে অঞ্চল দিয়ে ঘোরাঘুরি করছে সেই অঞ্চলগুলোকে এরকম ডট চিহ্ন দিয়ে দেখাতে হবে। দেখছো, আর যেহেতু ইলেকট্রন এখানে 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 আসছে, এই জন্য অতবার না লিখে, অতবার এরকম বারবার না লিখে তুমি এরকম মাঝখানে এরকম একটা পজিটিভ চার্জ লিখতে পারো। দেখছো, এরকম পজিটিভ চার্জ, এটাই হলো সেই সিগমা কমপ্লেক্স, সিগমা জটিল বলা হয়, এবং এটাই হলো সেই কার্বনিয়াম আয়ন। তো এটাকে যেহেতু এরকম ডট লেখা অনেক সময়ের ব্যাপার, এই জন্য আমরা সরাসরি এরকম লিখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইগুলোতে সাধারণত এই বেনজিন প্লাস ক্লোরিন লেখার পর এই লাস্ট গঠনটা দেখানো আছে, এই লাস্ট গঠনটা। তো এই লাস্ট গঠনটা কিভাবে দেখানো হলো তুমি বুঝবা না, যার জন্য আমরা এই হাইব্রিড গঠন দেখিয়ে এটা দেখিয়েছি। এখন তোমার বোঝার জন্য আমি এত স্ট্রাকচার লিখছি। তো পরীক্ষার সময় এত স্ট্রাকচার না লিখলেও কোনো সমস্যা নেই, পরীক্ষার সময় এটা প্লাস এটা ইকুয়াল টু এই লাস্ট স্ট্রাকচার যেটা, এটা লিখবা। বুঝা গেছে? আমি কি বোঝাতে পারছি? কি বলেছি আমি? বলছি বেনজিন প্লাস ক্লোরিন বিক্রিয়া করে এই লাস্ট স্ট্রাকচার আসার জন্য আমরা অনেকগুলো চিত্র আঁকিয়েছি, এটাকে রেজোন্যান্স চিত্র বলা হচ্ছে। তো এই চিত্রগুলোর মধ্যে একটাও সঠিক চিত্র না, এদের মধ্যে একটা কাল্পনিক চিত্র, সেটা হলো মূল চিত্র এটা। তো যেহেতু ডট চিহ্ন আঁকানো খুব সময় ব্যাপার, এই জন্য আমরা এটা লিখবো। আর তোমাদের বইতে এটা প্লাস এটা লাস্ট স্ট্রাকচারটা দেখানো আছে, এটাই হলো সিগমা কমপ্লেক্স। তো এই জন্য বোঝানোর জন্য আমরা এটা লিখছি, পরীক্ষার সময় তুমি এটা প্লাস এটা একটু লাস্ট স্ট্রাকচারটা লিখবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো।
এখানে লেখা রাখো সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স হয়েছে লেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও বললাম, আমরা বোঝানোর জন্য যে স্ট্রাকচার লিখছি, তুমি শুধুমাত্র এই লাস্ট স্ট্রাকচারটা লিখবা। সবাইকে লেখা হয়েছে এবং তো মুছে ফেললাম, মুছে ফেললাম। লেখো 3 নাম্বার ধাপ। তো তুমি একটু এদিকে তাকাও, আমরা এই ধাপটা নিই, তাহলে বুঝতে সহজ হয়। মনে করো এটা দেখছো, তাহলে আমাদের এই ক্লোরোবেনজিন তৈরি করতে হবে। দেখো এখানে ক্লোরিন আছে, ঠিক আছে, এখানে একটা বন্ধন আছে, এখানে একটা বন্ধন আছে, এখানে একটা বন্ধন বাকি আর হাইড্রোজেন তাড়াতে হবে। এখানে একটা বন্ধন যদি হয়ে যায় আর হাইড্রোজেন যদি সরাই দিই, তাহলে কিন্তু ক্লোরোবেনজিন পাওয়া যাবে। খেয়াল করো একটু, ক্লোরোবেনজিন পাওয়া যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এই হাইড্রোজেনটা সরাতে হবে, এই প্রোটন H+ সরাতে হবে। এই প্রোটন H+ সরানোর জন্য নিউক্লিওফাইল ব্যবহার করব। অর্থাৎ নিউক্লিওফাইল কর্তৃক আমাদের এই যে সিগমা কমপ্লেক্স, এখান থেকে H+ এর অবসরণ এবং প্রোডাক্ট তৈরি। তাহলে লেখো তৃতীয় ধাপ, লেখো তৃতীয় ধাপ, লেখো নিউক্লিওফাইল কর্তৃক। 3 নাম্বার দিয়ে লেখো নিউক্লিওফাইল কর্তৃক সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন H+ এর অবসরণ। তুমি জানো যে প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে, তো আমরা প্রোটনকে আবার H+ দিয়ে প্রকাশ করি, এই জন্য আমরা প্রোটন না লিখলেও সমস্যা নেই। যে লেখো নিউক্লিওফাইল কর্তৃক সিগমা কমপ্লেক্স থেকে H+ অবসরণ। অনেক স্যাররা আছে হয়তো বলবে এখানে H+ কে প্রোটন বলতেছো কেন, এরকম বলতে পারে। লেখো নিউক্লিওফাইল কর্তৃক সিগমা কমপ্লেক্স থেকে H+ অপসারণ এবং উৎপাদ তৈরি, এটা লেখো, তাহলে বুঝতে সহজ হবে। অথবা তুমি পরীক্ষার সময় লাস্ট স্ট্রাকচারটা লিখবা। আমি তোমার বোঝার জন্য এটা লিখছি, আমি তোমার বোঝার জন্য এটা নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা আমাদের এই আলোচনার সুবিধার জন্য, যেহেতু এটা 2 ডাইমেনশনাল চিত্র ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে ক্লোরিনটা বোঝার জন্য এই পাশে লিখছি, হাইড্রোজেনটা এই পাশে লিখছি, এটা কোনো সমস্যা নেই। তো লক্ষ্য করো এখানে আমাদের আছে পজিটিভ চার্জ, এর নিকটে আসলো নিউক্লিওফাইল AlCl4-। লক্ষ্য করো একটু, এই নিউক্লিওফাইল কর্তৃক এই যে সিগমা কমপ্লেক্স, এখান থেকে এই প্রোটন H+ অপসারণ করব। দেখছো এটা মাইনাস, তাহলে আমি কি বলতে পারি এখান থেকে H+ আকারে এই মাইনাস Cl- এর সাথে যুক্ত হবে। তাহলে এখান থেকে যদি H+ বিচ্যুতি হয়, তাহলে এই যে ইলেকট্রন জোড়, এই ইলেকট্রন জোড় এটা পজিটিভ চার্জ হওয়ার কারণে এই ইলেকট্রন জোড় এখানে চলে আসবে, এখানে চলে এসে এখানে পাই বন্ধন তৈরি করবে। তো স্ট্রাকচারটা কেমন হয় লক্ষ্য করো একটু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্যাট ইজ ক্লোরোবেনজিন। দেখছো তুমি পরীক্ষার সময় এরকম এরকম এই 3টা দাগ না দিয়ে মাঝখানে এরকম বল দিয়েও সমস্যা নেই, আমি বোঝার জন্য এত সব লিখছি। দেখছো ক্লোরোবেনজিন প্লাস এই যে H+ আর এখান থেকে যে Cl- সেটা মিলে তৈরি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখছো মেইন প্রোডাক্ট পেয়েছি, সাইড প্রোডাক্ট পেয়েছি। শুধু কি তাই, তোমরা জানো যে প্রভাবকের রিজেনারেশন ঘটবে, মনে আছে প্রভাবকের রিজেনারেশন ঘটে। তাহলে দেখো এখানে প্রভাবকের রিজেনারেশন ঘটলো, এখান থেকে Cl- যুক্ত হয়েছে, তাহলে বাকি থাকলো হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বলো বিক্রিয়ার পূর্বে এবং পরে প্রভাবক কিন্তু অপরিবর্তিত আছে, মাঝখানে বিক্রিয়াটাকে একটা সহজ পথ তৈরি করে দিয়েছে, যে পথের সক্রিয়ণ শক্তির মানটা খুব কম ছিল, যার কারণে বিক্রিয়া খুব সহজে শক্তি পর্বত অতিক্রম করে বিক্রিয়া পথ আমাদের প্রোডাক্ট তৈরি করছে। আশা করি সেই সমস্ত ট্রানজিশন স্টেট থিওরি, এই সমস্ত থিওরির কথা তোমাদের এখন মনে পড়বে। তো চিন্তা করে দেখো কত মজার সব বিষয় অর্গানিক কেমিস্ট্রি। যদি তুমি এটাকে পছন্দ করো অর্গানিক কেমিস্ট্রি, তাহলে দেখবা যে তুমি এর মধ্যে মানে তোমার পড়ালেখার মধ্যে অনেক অনুসন্ধিৎসু মন নিয়ে তোমাকে এটা পড়তে হবে, তাহলে দেখবা যে তোমার খুব ভালো লাগবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে কিভাবে আমাদের বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়াটা হলো এটা আমরা বোঝাতে পারছি এবং তোমরাও বিষয়টা বুঝতে পারছো। আমরা প্রথম থেকে আরেকবার একটু বলি। বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু লুইস অ্যাসিড বা হ্যালোজেন বাহকের উপস্থিতিতে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালো বেনজিন তৈরি হতে পারে, বা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হ্যালো বেনজিন তৈরি হতে পারে। যেমন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় বেনজিনের হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ক্লোরোবেনজিন তৈরি হয়েছে। বিক্রিয়াটার নাম হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। 3টে স্টেপে ঘটবে। প্রথম স্টেপে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল তৈরি হবে, ফলে লুইস অ্যাসিডের সাথে আমাদের অ্যাটাকিং রিয়েজেন্ট অর্থাৎ ক্লোরিন বিক্রিয়া করে আমাদের এখানে আমাদের ইলেকট্রোফাইল ক্লোরোনিয়াম আয়ন এবং AlCl4- নিউক্লিওফাইল তৈরি হলো। সেকেন্ড স্টেপে ইলেকট্রোফাইল কর্তৃক বেনজিন চক্রের আক্রমণ এবং সিগমা কমপ্লেক্স গঠন, এই যে সিগমা কমপ্লেক্স। এবং 3 নম্বর স্টেপে আমাদের নিউক্লিওফাইল কর্তৃক সিগমা কমপ্লেক্স থেকে H+ আয়নের অপসারণ
এবং আমাদের প্রোডাক্ট তৈরি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো নিজেরা একটু করে দাও তো ব্রোমিনেশন বিক্রিয়াটার মেকানিজম দেখাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী টপিকটার নাম হচ্ছে ব্রোমিনেশন বিক্রিয়া। দেখো পারো কিনা ব্রোমিনেশন বিক্রিয়া। এখানে একজন প্রশ্ন করছে এমডি জিলানি হাওলাদার যে স্যার নির্দিষ্ট লেজনের জন্য প্রভাব কি নির্দিষ্ট। হ্যাঁ ফাইন, জিলানি হাওলাদারকে অত্যন্ত ধন্যবাদ যে জিলানি হাওলাদার একটা প্রশ্ন করছে যে স্যার নির্দিষ্ট লেজনের জন্য প্রভাব কি নির্দিষ্ট। হ্যাঁ, যদি তুমি ক্লোরিন ব্যবহার করো তাহলে অনদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড ব্যবহার করবা, যদি তুমি ব্রোমিন ব্যবহার করো তাহলে ফেরিক ব্রোমাইড ব্যবহার করবা বা অ্যালুমিনিয়াম ব্রোমাইড ব্যবহার করবা, এরকম নির্দিষ্ট। তো এমডি জিলানি হাওলাদার একটা প্রশ্ন করছে আর সিগমা কমপ্লেক্স কি তাহলে অ্যারোমেটিক না। হ্যাঁ, সিগমা কমপ্লেক্স যেটা তৈরি হয়েছে এখানে, তো সেই অবস্থায় মানে ওই যে অন্তর্বর্তীকালীন সময় ওই অবস্থায় কিন্তু অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য প্রদর্শন করছে না, বিকজ এখানে আমাদের সঞ্চরণশীল পাই ইলেকট্রন নাই এবং 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন নাই। তো এটা তো খুবই ন্যানো সেকেন্ডের কম সময়ের জন্য তৈরি হওয়ার পর তুমি প্রোডাক্ট তৈরি হয়ে যায়, তুমি জানো অ্যারোমেটিক যৌগ তৈরি হয়ে যায়, এটা তো অন্তর্বর্তী ধাপ। তো যাই হোক, একাই শুধু জিলানি হাওলাদার প্রশ্ন করতেছে, আর কোনো প্রশ্ন কেউ নাই। সরকার বলছে সম নিউক্লিওফাইলের ইলেকট্রোফাইলের ডিফারেন্সটা বলবেন। বুঝলাম না, প্রসম নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইলের ডিফারেন্সটা বুঝবেন। হ্যাঁ, প্রসম নিউক্লিওফাইল আমরা তো কেবল বললাম যে আমাদের ইলেকট্রোফাইল প্রসম হচ্ছে যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে। হ্যাঁ, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, ইলেকট্রন ঘাটতি প্রজাতি। আর প্রসম নিউক্লিওফাইল হলো তারা যারা ইলেকট্রন ঘাটতি না, নন পে ইলেকট্রন থাকবে, মানে ইলেকট্রন দান করতে পারে। লাইক অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া কিন্তু ইলেকট্রন দিতে পারে। আমরা জানি পানির অণু ইলেকট্রন দিতে পারে, হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। তারপর হচ্ছে আমাদের অ্যামিন, এটা কিন্তু আমাদের অ্যামোনিয়াম আয়ন তৈরি করতে পারে, ইত্যাদি ইত্যাদি। পার্থক্য বুঝে গেছে আসলে। আর কারো কোনো কোশ্চেন? ফাইন, অনেকে প্রশ্ন করছো, বিভিন্ন রকমের প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ যারা যারা ক্লাস করতেছো। আর কেউ প্রশ্ন আমাদের সে নাবিদুজ্জামান কোথায়? নাবিদুজ্জামান, তারপর সাবির, অর্ক। হ্যাঁ, তো প্রশ্ন করো না, সবাই পারো মনে হয় সম্ভবত। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা এটা লেখা শুরু করছো, ব্রোমিনেশন বিক্রিয়া। তো নিজেরা একটু প্র্যাকটিস করো, নিজেরা পারো কিনা দেখো। সিম্পল বিষয়, বুঝা গেছে? প্রত্যেকটা রিঅ্যাকশন তুমি পারবা, নাইট্রেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, এগুলো দেখবা। ফিল ক্যাপ বিক্রিয়া, ফিল ক্যাপ অ্যালকাইলেশন, অ্যাসিলেশন, এই সমস্ত বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবা। তো মনে করো আমাদের এই হলো বেনজিন। এবার দেখো আমরা সংক্ষেপে লিখবো। সো বেনজিন, এর মধ্যে আমরা ব্রোমিন চালনা করলাম, দ্যাট মিন্স ফেরিক ব্রোমাইডের উপস্থিতিতে। দেখছো, অনাদ্র ফেরিক ব্রোমাইড, এখানে হাইড্রোজেন আছে। তো আমরা যদি সংক্ষেপে লিখি, লক্ষ্য করো একটু, তো দেখো এখানে তৈরি হলো ব্রোমোবেনজিন আর হচ্ছে HBr। দেখছো, আমরা বোঝার জন্য হয়তো এরকম লিখছিলাম, এখানে হাইড্রোজেন দিয়েছিলাম, এখানে ব্রোমিনকে এরকম ভেঙে লিখছিলাম বোঝার জন্য। এবার ব্রোমিন এখানে যুক্ত হয়েছে, দেখছো, এটার নাম হচ্ছে ব্রোমিনেশন বিক্রিয়া। তাহলে ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ, এই ধাপটা হচ্ছে ইনিশিয়েশন, সূচনাকারী ধাপ। এই ধাপে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হবে, এটা হলো আমাদের সেই লুইস অ্যাসিড, এর সাথে আমাদের অ্যাটাকিং রিয়েজেন্টের বিক্রিয়া হবে। তো ফেরিক ব্রোমাইড, দেখছো, এর সাথে আমাদের অ্যাটাকিং রিয়েজেন্টের বিক্রিয়া হলো, এখানে এই ইলেকট্রন সহ এখানে যুক্ত হবে, যেহেতু এটা ইলেকট্রন ঘাটতি প্রজাতি। উৎপন্ন হলো FeBr4- আর এখানে তৈরি হলো Pr+। দেখছো, এটা হলো আমাদের নিউক্লিওফাইল, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এন্ড সেকেন্ড স্টেপ, এটা হলো প্রোপাগেশন বা বিস্তারণ ধাপ। এই ধাপে আমাদের এই যে ইলেকট্রোফাইল তৈরি হয়েছে, এটা বেনজিন চক্রকে অ্যাটাক করবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সংক্ষেপে লিখতেছি, লক্ষ্য করো একটু। বেনজিন চক্রকে অ্যাটাক করবে, যদি তুমি না বোঝো তাহলে এরকম গাঠনিক সংখ্যা লিখতে পারো। যদি তুমি না বোঝো তাহলে গাঠনিক সংখ্যা লিখবা। দেখো সিম্পল, এক লাইনে দেখাবো, দেখো, লক্ষ্য করো একটু। এখানে হাইড্রোজেন, এখানে এই বন্ধনটা এখানে ব্রোমোনিয়াম আয়নের সাথে যুক্ত হবে, এটা হলো সিগমা কমপ্লেক্স। তুমি পরীক্ষায় এরকম লিখবা সিগমা কমপ্লেক্স, অর্থাৎ ইলেকট্রন এখান থেকে এই বন্ধ সঞ্চরণশীল। হ্যাঁ, এই বন্ধ সঞ্চরণশীল। জিলানি হাওলাদারকে ধন্যবাদ যে এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ না। ফাইন, জিলানি হাওলাদার, অসংখ্য ধন্যবাদ।
থার্ড স্টেপ। এই স্টেপে আমাদের এখানে যে নিউক্লিওফাইল তৈরি আছে, নিউক্লিওফাইল কর্তৃক এখান থেকে প্রোটন H+ বিচ্যুতি হবে। দেখছো কত সহজ করে ফেলছি, লক্ষ্য করো। তো তুমি বলো, আমি যদি টোটাল মেকানিজম না দেখাতাম আর যদি এরকম লিখতাম কঠিন বলে মনে হতো। এগুলো কিন্তু বইতে এরকম লেখা আছে। দেখো এই হলো আমাদের সেই নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল কর্তৃক আমাদের এই সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন H+ অবশোষিত হবে। দেখো এইখান থেকে H+ আকারে বিচ্যুত হয়েছে। H+ যেটা প্রোটন রূপে আমরা বলতেছি, H+ এর সাথে B এর মাইনাস যুক্ত হবে, Hb এর সাইড প্রোডাক্ট। আর এখান থেকে আমাদের এই পাই ইলেকট্রনটা, এই পাই ইলেকট্রনটা এখানে যুক্ত হবে। মানে এই ইলেকট্রন জোড়, এই সিগমা ইলেকট্রন জোড় এখানে পাই বন্ধন তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ব্রোমো ইঞ্জিন কিন্তু অ্যারোমেটিক যৌগ। এখন ফেরিক ব্রোমাইড প্লাস হচ্ছে Hbr। তো তোমরা বলো কত সময় লাগলো? আমি তো তোমাদের বুঝাইছি লেখছি 3 মিনিট লাগেনি কিন্তু। মার্কস হচ্ছে 3 বা 4। তো এই জন্য আমি বলতেছি তোমাকে আসলে বুঝতে হবে যে কোন অধ্যায়ের প্রশ্ন লিখলে আমরা মার্কস পাবো। তুমি যদি এখন কর্মমুখী রসায়ন, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এগুলো লেখার চেষ্টা করো, অনেক বৃহৎ ট্যানিং কিভাবে করব, চামড়া ট্যানিং কিভাবে করব, তারপর সিমেন্ট তৈরির যে মেকানিজমগুলো, সিমেন্টের সেটিংটা কেমন হবে, এর মেকানিজমগুলো যদি আমরা আলোচনা করি, ফার্টিলাইজার, এই সমস্ত বিষয় যদি আমরা আলোচনা করতে যাই বা মানে লিখতে যাই, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবং এখানে লিখেও কিন্তু স্যারদের মনোতুষ্ট করা খুব কঠিন ব্যাপার। সেই তুলনায় কিন্তু তুমি যদি এগুলো পড়ো, ফুল মার্কস পাচ্ছ। বুঝা গেছে? এই জন্য একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হলো যে প্রশ্ন সিলেক্ট করা, যেখানে সময় কম লাগবে। আর বারবার বলি আমরা যে আমাদের তুমি যদি বিগত সালের অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো দেখো, ঢাকা ইউনিভার্সিটি তোমরা যারা লিখিত পরীক্ষা হচ্ছে কিছু, এবং বুয়েটের প্রশ্ন দেখো, অথবা আমাদের খুলনা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের প্রশ্নগুলো দেখো, দেখবা সর্বশেষ রিয়াকশনের মেকানিজম এবং রিয়াকশন অর্গানিক কেমিস্ট্রি থেকে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটা মেকানিজম দেখালাম, দুটো মেকানিজম দেখালাম। নেক্সট দিন এগুলো নিয়ে আরো আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবা। আর সেই সাথে নতুন বছরে আমরা আর পেমেন্ট নিয়ে তোমাদেরকে লজ্জা দিতে চাই না। এই জন্য যাদের পেমেন্ট টেবিল বাকি আছে একটু দ্রুত ক্লিয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।